নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। সিকিমে ধসের কারণে সেনা ছাউনি, মৃত 3 জওয়ান, নিখোঁজ আরও 6। কাকিমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে নৃশংস খুন যুবক, দেওয়াল ভেঙে উদ্ধার পচাগলা মৃতদেহ। জলযুদ্ধে নাজেহাল, শুকিয়ে কাঠ পাকিস্তান। অরক্ষিত জলসীমা, রাজ্যের দেওয়া জমিতে 4 বছরেও তৈরি হয়নি কোস্টগার্ডের ঘাঁটি। জয়েন্ট অ্যাডভান্সড মেয়েদের মধ্যে শীর্ষ বর্ধমানের দেবদত্ত। গ্যাংস্টার ও সুপারি কিলারদের সাপ্লাই করত অস্ত্রশস্ত্র, এসটিএফের হাতে দিত জেল ফেরত দুষ্কৃতী। ত্রিপুরা থেকে মেঘালয়ে উন্নতি, বন্যা পরিস্থিতির অবনতি অসমে। ঘূর্ণিঝড় ছাড়াই পেরোল প্রাক বর্ষা মরশুম, 6 বছরে প্রথমবার। খুন করার আগে বিকেলে বাবার সঙ্গে মাছ ধরে বর্ধমানের হুমায়ুন। পেট ভরে খেয়েছিল মায়ের হাতের রান্না। দুবাইয়ে বসে 1500 কোটি হাতিয়েছিল সাইবার প্রতারকরা, চার্জশিট পেসিডির। অসমে নিখোঁজ একের পর এক ঘোষিত বিদেশি গোপনে বাংলাদেশ পাঠানোর অভিযোগ। পুরনো স্কুলে নয়, বাড়ির কাছে পোস্টিং চান 2016 SLSTর কর্মরত শিক্ষকরা। দুধের যোগান বাড়াতে বাংলায় এবার গরু টেস্ট টিউব বেবি। ঝাড়গ্রামের বাঁদরভোলা বিট এলাকায় দাপিয়ে বেড়ালো 30টি দাঁতাল হাতির একটি দল, নষ্ট 20 কাঠা জমির ধান চাষ। ঝাড়গ্রাম গড় শালবনীতে দলহাতির হানায় ভাঙল রেস্তোরাঁর রান্নাঘর। গোপীবল্লভপুর 2 নম্বর বেলডিহিতে দুগ্ধ প্রকল্পের স্কিম পরিদর্শন করলেন ঝাড়গ্রাম জেলা প্রশাসন, উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি। ঝাড়গ্রামের বিকাশ ভারতী ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত শিশু বিকাশ কেন্দ্রের নতুন 2টি ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী। ওয়েস্ট বেঙ্গল শিক্ষক সবলা পরীক্ষা, গোর্খায় অবলা কেন? উঠছে প্রশ্ন, কী বললেন বিকাশ ভট্টাচার্য। বিনপুর 2 নম্বর শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন ঝাড়গ্রামের সাংসদ, রোগীদের সঙ্গে বললেন কথা। গোপীবল্লভপুর 1 নম্বর উত্তর আলমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীর। গোপীবল্লভপুর 1 নম্বর বর্ষার মরশুমে মশাবাহিত রোগের প্রকোপ থেকে এলাকাবাসীকে রক্ষা করতে পুলিশের অভিনব উদ্যোগ, উপস্থিত এসডিপিও। জামবনি পাখির চোখ বিধানসভা নির্বাচন, কাপগাড়ি অঞ্চলে হলো জামবনি ব্লক তৃণমূল কংগ্রেসের আলোচনা সভা, উপস্থিত বিধায়ক। ঝাড়গ্রাম জিতুসলে সাধুরামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটে যোগদান করল নবাগত পড়ুয়ারা। মেদিনীপুর লোকনাথ বাবার তিরোধাম দিবস উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানের শুভ সূচনা হলো মেদিনীপুর শহরের লালদিঘিতে। মেদিনীপুর তীব্র দাবদাহের মধ্যে জেলার প্রাথমিক স্কুলগুলি মর্নিংয়ে করার বিষয়ে পর্ষদের নির্দেশ আসেনি, মেদিনীপুরে জানালেন চেয়ারম্যান। দাঁতন 1 নম্বর মনোহরপুর বাস স্ট্যান্ডে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল নবম শ্রেণীর ছাত্রীর, পুলিশকে ঘিরে বিক্ষোভ। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে রক্তদান উৎসবে সেনা জওয়ানদের কুর্নিশ। কানাডায় G7 সামিটে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মঙ্গলবার শহরে বৃষ্টির দেখা মিলবে কিনা যা জানালো হাওয়া অফিস। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করল খড়দহ থানা। আগামীকাল জোকা মাঝেরহাট রুটে চলবে কম মেট্রো। ফের মইপিঠে বাঘ, আতঙ্কে বাসিন্দারা। ভারী বৃষ্টিতে মণিপুরের ইম্ফলে বন্যা পরিস্থিতি। আমপাড়াকে কেন্দ্র করে বচসা গোবরডাঙ্গায় যুবককে খুনের অভিযোগে ধৃত এক। আপনারা এতক্ষণ শুনলেন আজকের সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। বারাসত গাছ থেকে আমপাড়াকে কেন্দ্র করে 2 বন্ধুর বচসা, আর তারপর হাতাহাতিতে প্রাণ গেল এক বন্ধুর। গতকাল সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা থানার ঝনঝনিয়া এলাকায়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতের নাম বসিম মণ্ডল, বয়স 32। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সোমবার রাতে বাড়ির পাশের একটি বাগানে বন্ধুদের সঙ্গে আম পাড়তে গিয়েছিল বসির মণ্ডল, বয়স 32। সেখানে বন্ধু রাজিবুলের সঙ্গে তার শুরু হয় বচসা। পরবর্তীতে তা হাতাহাতিতে পরিণত হয়। এরপর রাজিবুল সেখানেই বসিরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারে চোটে অসুস্থ হয়ে পড়ে বসির। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় অন্য বন্ধুরা। চিকিৎসকরা বসিরের সিদ্ধাঁড়া সহ শরীরের অন্যান্য সমস্যা দেখে বারাসাত মেডিকেল কলেজে স্থানান্তর করেন। গতকাল সোমবার রাতেই বসিরের মৃত্যু হয়। ইতিমধ্যেই গোবরডাঙ্গা থানায় রাজিবুল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বসিরের পরিবার। ঘটনার পর থেকেই রাজিবুল পলাতক ছিল। তারপরেই পুলিশ তল্লাশি চালিয়ে রাজিবুলকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ত্রিপুরা মেঘালয়ে উন্নতি, বন্যা পরিস্থিতির অবনতি অসমে। গুয়াহাটি বন্যা পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না অসমে, বরং সোমবার পরিস্থিতির আরও অবনতি হলো। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় জলস্তর বেড়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় আবহাওয়া দপ্তরের স্থানীয় শাখা সংস্থা RMCর পূর্বাভাস চিন্তা আরও বাড়িয়েছে। গুয়াহাটিতে RMC জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার রাতে কাছাড় ও শ্রীভূমি জেলায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এর ফলে রাজ্যে বন্যা ও ধসে মৃত্যু বেড়ে দাঁড়ালো 10 জন। অসম স্টেট ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট অথরিটি ASDMA জানিয়েছে, রাজ্যের 15টি জেলায় প্রায় 4 লক্ষ মানুষ বন্যা কবলিত। অসমের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা কাছাড় জেলায়, সেখানে 1 লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন। এরপরেই রয়েছে শ্রীভূমি, সেখানে বন্যা কবলিত 85,000 মানুষ। নওগাঁওতে বন্যার কবলে 62,000 মানুষ। 12 জেলায় 155টি ত্রাণ শিবির খুলেছে অসম সরকার, সেখানে আশ্রয় নিয়েছেন 10,272 জন। ASDMA জানিয়েছেন, 764টি গ্রাম এখন জলের নিচে। 3,524 একর জমির শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিব্রুগড় এবং নিমাতিঘাটে ব্রহ্মপুত্রে জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। বন্যার জেরে ভেঙে পড়েছে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা, ফেরি পরিষেবা বিপন্ন। এদিন লখিমপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জলস্তর বৃদ্ধির জেরে জলাধারগুলির বাঁধ ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
এই পরিস্থিতিতে আগাম সতর্ক করে জল ছাড়ার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। মণিপুরের অবস্থাও বিপন্ন। বন্যা কবলিত মানুষকে উদ্ধারে রাজ্যে শুরু হয়েছে অপারেশন জলারহাট-2। তাতে সামিল হয়েছেন সেনা এবং অসম রাইফেলসের জওয়ানরা। পূর্ব এবং পশ্চিম ইম্ফল থেকে প্রায় 500 জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন শিশু ও বৃদ্ধরা। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ত্রিপুরায়। রবিবার থেকে আর বৃষ্টি হয়নি। রাজ্যের অধিকাংশ নদীর জলস্তরই নেমেছে। তবে এখনও 66টি ত্রাণ শিবির চালু রয়েছে বলে জানানো হয়েছে। মেঘালয়েও বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আসবো পরবর্তী খবরে। ফোন করার আগে বিকেলে বাবার সঙ্গে মাছ ধরে বর্ধমানের হুমায়ুন পেট ভরে খেয়েছিল মায়ের হাতের রান্না। বর্ধমান খুনের দিন বিকেলে বাবার সঙ্গে নিজেদের পুকুরে ছিপ নিয়ে মাছ ধরতে গিয়েছিল হুমায়ুন। দুটি মাছ ধরে আনার পর মাকে তার পছন্দের পদ রান্না করতে বলে ছেলের ইচ্ছে পূরণ করতে সেটাই করেছিলেন। তার মা মমতাজ পারভিন পেট ভরে খাওয়ার পরই হুমায়ুন তার বাবা ও মাকে নৃশংসভাবে খুনের চোখ কষে। এক প্রতিবেশী বলেন, ওই সন্ধ্যায় মাছ ধরে বাড়ি ফেরার সময় তাদের সঙ্গে দেখা হয়। হুমায়ুন কথা বলেনি। ওর বাবা মোস্তাফিজুর রহমান হাসি মুখে মাথা নেড়েছিল। সে এত বড় কাণ্ড ঘটাতে চলেছে বলে তখনও হুমায়ুনকে দেখে বোঝা যায়নি। পুলিশ জানতে পেরেছে রাতে খাওয়ার পর হুমায়ুনের বাবা ও মা নিজেদের ঘরে ঘুমাতে যান। পাশের রুমে হুমায়ুন ল্যাপটপ দেখছিল। রাত 2:30 নাগাদ বাবা ও মায়ের গলায় ছুরি চালিয়ে সে খুন করে। এক পুলিশ আধিকারিক বলেন, তাকে ঠিকভাবে জেরা করাও যাচ্ছে না। মাঝে মধ্যেই মারমুখী হয়ে যাচ্ছে। আবার কোনো কোনো সময় তাক লাগানো কথাও বলছে। বিভিন্ন লেখকের বইয়ের রেফারেন্স তুলে কথা বলছে। কেন গরিবদের পাশে দাঁড়ানো উচিত তা বইয়ের রেফারেন্সের মাধ্যমে তুলে ধরছে। সমাজে কিভাবে পাপ বা অন্যায় কাজ বন্ধ করা যাবে তার টিপসও দিচ্ছে সে। অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, ওকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। হেফাজতে পাওয়া গেলে ওকে জেলায় এনে জেরা করা হবে। তবে খুনের কথা সে নিজেই স্বীকার করে নিয়েছে। আরেক পুলিশ আধিকারিক বলেন, দিল্লিতে চাকরি করার সময়ই তার মানসিক সমস্যা দেখা দেয়। প্রথম দিকে বাড়ির লোকজন তা বুঝতে পারেনি। সে পরিবারের সদস্যদের সঙ্গে খুব বেশি কথা বলতো না। কিন্তু হঠাৎ করে চাকরি ছেড়ে হিমাচল প্রদেশে চলে যাওয়ার পর বাড়ির লোকজন বিষয়টি টের পান। ছেলেকে সুস্থ করার জন্য তার বাবা দিল্লিতে কয়েক মাস ছিলেন। কিন্তু তার মানসিক অবস্থার পরিবর্তন না হওয়ায় তাকে মেমারিতে এনে চিকিৎসা করা হয়। মাঝে কিছুদিন সে অনেকটাই স্বাভাবিক ছিল। কিন্তু গত 1 মাস ধরে তার মধ্যে অস্বাভাবিকতা বেশি দেখা যায়। সর্বক্ষণ সঙ্গে ছুরি নিয়ে থাকতো সে। এ নিয়ে কেউ কিছু জিজ্ঞাসা করলেই সে বলতো, আত্মরক্ষার জন্য এসব রাখতে হবে। এটা সবারই রাখা দরকার। কিন্তু আত্মরক্ষার কাজে না লাগিয়ে সে ছুরি দিয়ে নির্মমভাবে তার বাবা এবং মাকে খুন করেছে হুমায়ুন। দুবাইয়ে বসে 1500 কোটি হাতিয়েছিল সাইবার প্রতারকরা। চার্জশিট পেশ ইডি। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে দুবাই থেকে চলছিল জালিয়াতি। সাইবার প্রতারকদের এভাবে হাতানো টাকার পরিমাণ প্রায় 1500 কোটি। একটি সাইবার জালিয়াতি মামলার চার্জশিটে এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। চার্জশিটে জালিয়াতির মাস্টারমাইন্ড হিসেবে দেখানো হয়েছে চিরাগ কাপুর ও যোগেশ দুয়াকে। প্রতারণার আরেক মাথা আদিত্য দুয়াকে ফেরার দেখানো হয়েছে। 144 পাতার চার্জশিটে একটি কোম্পানি এবং 12 জনের নাম রয়েছে বলে খবর। চলতি বছরের জানুয়ারি মাসে বেঙ্গালুরুর বাসিন্দা চিরাগ কাপুরকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে দেশজুড়ে 930টির বেশি অভিযোগ ছিল। দুবাইতে বসে কলকাতায় একাধিক অফিস খুলে সে প্রতারণা চালাচ্ছিল বলে তদন্তে উঠে আসে। কলকাতার বাসিন্দা এক মহিলার কাছ থেকে ডিজিটাল অ্যারেস্টের নাম করে 47 লক্ষ টাকার প্রতারণা করে তারা ওই মহিলার অভিযোগের ভিত্তিতেই চিরাগ গ্রেপ্তার হয়। একাধিক রাজ্যে তার বিরুদ্ধে অভিযোগ থাকায় চিরাগ ও তার সহযোগী যোগেশের বিরুদ্ধে এপ্রিল মাসে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট ইসিআইআর করে ইডি তাদের হেফাজতে নেয়। তদন্তভার হাতে নেওয়ার 60 দিনের মাথায় সোমবার ব্যাঙ্কশালের ইডি আদালতে চার্জশিট জমা পড়ল। চার্জশিটে শুরুতেই ডিজিটাল অ্যারেস্ট কী তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, এক্ষেত্রে সাইবার জালিয়াতিরা বিভিন্ন ব্যক্তিকে ফোন করে বলে তার নামে একটি পার্সেল এসেছে বিদেশ থেকে। সেই পার্সেলে মাদক বা আগ্নেয়াস্ত্র রয়েছে। এই কথা বলে ভুয়ো অ্যারেস্ট মেমো বা ওয়ারেন্ট পাঠিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেখায়। টাকা দিলে গ্রেপ্তারি এড়ানো যাবে বলে তখনই জানায় প্রতারকরা। সেই ফাঁদে পড়ে অনেকে হাজার হাজার টাকা পাঠিয়ে দেন প্রতারকদের। চার্জশিটে বলা হয়েছে, দুবাইতে বসে চিরাগ ও তার সহযোগীরা এই কারবার পরিচালনা করত। কলকাতা থেকে সিম নিয়ে যাওয়া হয়েছিল দুবাইতে। ইন্টারনেট কল করত চিরাগ ও তার সঙ্গীরা। তদন্তে দেখা গিয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কল করার কারণে তাদের আসল নম্বর জানা যেত না। 350-র বেশি সিম ব্যবহার করা হয়েছে ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার জন্য। 300-র বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিল চিরাগ। কয়েক বছরে সেই অ্যাকাউন্টগুলিতে 1500 কোটি টাকা জমা পড়েছে। এর পুরোটাই জালিয়াতি টাকা বলে মনে করছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত অভিযুক্তদের 10 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি প্রতারণার মাধ্যমে আসা টাকাতে কেনা হয়েছিল। আরও সম্পত্তির খোঁজ মিলেছে। এসব সম্পত্তি কেনার সময় কিভাবে টাকা পেমেন্ট করা হয়েছিল সেই লেনদেনের নথি জোগাড় করছেন ইডি আধিকারিকরা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। অসমে নিখোঁজ একের পর এক ঘোষিত বিদেশি। গোপনে বাংলাদেশ পাঠানোর অভিযোগ। গুয়াহাটি 2017 সালেই নামের পাশে বিদেশি তকমা লেগে গিয়েছিল। 2-3 বছর ডিটেকশন ক্যাম্পেও কাটাতে হয়। তারপর মুক্তি পেলেও আদালতের নির্দেশ সপ্তাহে সপ্তাহে থানায় হাজিরা দিতে হতো। সেই নির্দেশ মানতে গিয়েই অসমে নিখোঁজ হয়ে যাচ্ছেন একের পর এক বিদেশি। এমনই অভিযোগ ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে বরপেটার সোনাবানু, দারাং জেলায় মানিকজান বেগম, কামরূপ জেলার আবু বক্কর সিদ্দিকী ও তার ভাই আকবর আলী সহ অনেকের হদিস না পেয়ে উদ্বেগ তৈরি হয়েছে পরিবারে। তাদের অভিযোগ, পুলিশ প্রশাসন কোনো তথ্যই দিতে চাইছে না। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন তারা। জানা গিয়েছে 24শে মে নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র নিয়ে থানায় গিয়েছিলেন সোনাবানু।
পরিবারের দাবি সেখানেই তাকে সারাদিন আটক করে রাখা হয়, কিন্তু থানা থেকে আর বাড়ি ফেরেননি 58 বছরের বিধবা প্রৌঢ়া। তাতেই রাতের ঘুম উড়ে গিয়েছে তার 4 কন্যার। মায়ের খোঁজ পেতে দৌড়ে দৌড়ে গিয়েও কোনো লাভ হচ্ছে না। এর মধ্যে একটি ভিডিও বানুর পরিবারের কাছে এসে পৌঁছেছে। তাতে ওই প্রৌঢ়ার মতো দেখতে একজনকে বাংলাদেশে দেখা গিয়েছে। তারপর ওই পরিবারের আশঙ্কা, সম্ভবত বানুকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে প্রশাসন, কিন্তু থানা বা সরকারের তরফে কোনো তথ্যই তারা পাচ্ছেন না। একই পরিস্থিতি মানিকজান বেগমের পরিবারেও। সম্প্রতি তাকে দারাং জেলার ধুলা থানায় ডেকে পাঠানো হয়েছিল। ওই মহিলার ছেলে বারেক আলী জানিয়েছেন, 23শে মে মাকে প্রথম থানায় ডেকে পাঠানো হয়। পরের দিন এসপি অফিসে তলব করেছিলেন আধিকারিকরা। আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু তারপর থেকে মায়ের আর কোনো খবর নেই। কয়েকদিন আগে একটি ভিডিওতে মাকে বাংলাদেশে দেখা গিয়েছে, কিন্তু প্রশাসন মুখ বন্ধ করে রেখেছে। তথ্য পেতে হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় প্রস্তুতি নিচ্ছি। স্থানীয় সূত্রে খবর, অনুপ্রবেশকারীদের ধরতে 23শে মে থেকে বিশেষ অভিযান শুরু করেছে প্রশাসন। তাতে গোলপাড়া জলেশ্বর থেকে 2 ব্যক্তিকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে দ্বিতীয় ব্যক্তি 2018 সালে বিদেশি তকমা পাওয়া আব্দুল হামিদ শেখকে ডিটেকশন ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ। একইভাবে আবু বক্কর সিদ্দিকী ও তার ভাই আকবর আলীকে আটক করে কামরূপ জেলার নাগরবেড়া থানার পুলিশ। তাদেরও খোঁজ পাচ্ছে না পরিবার। এই নিয়ে আদালতে হলফনামা জমা দিয়েছে তারা। নিখোঁজদের দাদা জমরুদ্দিন জানিয়েছেন, আমরা 5 ভাই, তাদের মধ্যে 3 জন ভারতীয় নাগরিক। তাহলে বাকি 2 জনকে কীভাবে বিদেশি ঘোষণা করা হলো? ওদের সঙ্গে দেখা করার জন্য বারবার আবেদন জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাদের আইনজীবীর অভিযোগ, বিদেশি হিসেবে ঘোষিত বেশ কয়েকজনকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্ট এ ধরনের কোনো নির্দেশই দেয়নি। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পুরনো স্কুলে নয়, বাড়ির কাছে পোস্টিং চান 2016 SLSTর কর্মরত শিক্ষকরা। কলকাতা। 2016 SLSTতে পরীক্ষা দিয়ে নতুন স্কুলে যোগ দেওয়া আগে থেকে কর্মরত শিক্ষকরা নয়া দাবিতে সোচ্চার। তাদের দাবি, পুরনো কর্মস্থলে নয়, বাড়ির কাছাকাছি যেন তাদের পোস্টিং দেওয়া হয়। এই শিক্ষকদের বক্তব্য, ছাত্র না থাকার কারণে বেশ কিছু স্কুল ইতিমধ্যেই কার্যত বন্ধ হয়ে গিয়েছে। আবার অধিকাংশ স্কুলেই তাদের পুরনো শূন্যপদ নেই। তাই কাউন্সেলিংয়ের মাধ্যমে বাড়ির কাছাকাছি স্কুল দেওয়া হোক তাদের। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট 2016 শিক্ষকদের চাকরি বাতিলের পাশাপাশি আগে থেকে কর্মরত শিক্ষকদের 3 মাসের মধ্যে পুরনো পোস্টে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। যেখানে অন্যান্য প্রার্থীদের চাকরি অনিশ্চিত, সেখানে বাড়ির কাছাকাছি বদলির আবদার কেন? এই প্রার্থীদের বক্তব্য, সুপ্রিম কোর্ট পুরনো পোস্টে ফিরে যেতে বলছে মানে এই নয় যে পুরনো কর্মস্থলেই ফিরতে হবে। সর্বোচ্চ আদালত প্রয়োজনে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে এই শিক্ষকদের নিয়োগ করতে বলছে। তবে কর্মরত শিক্ষকদের মধ্যে অন্যতম মামলাকারী বোলপুরের শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সুপার নিউমেরারি পোস্ট তৈরি করলে সরকারের বাড়তি খরচ। তাছাড়া কোনো কোনো স্কুলে বাড়তি শিক্ষকও হয়ে যেতে পারে। তাই শিক্ষকদের বাড়ির কাছে বদলি করা হলে সরকারেরও সুবিধা, পঠন পাঠনের পক্ষেও তা ইতিবাচক। তিনি জানান, ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে তারা আবেদন জমা দিয়েছেন। তাদের বিষয়টি মানসিকভাবে দেখার অনুরোধও করেছেন। প্রসঙ্গত, 2016 SLSTতে প্রায় 430 জন কর্মরত শিক্ষক ছিলেন। তারা সার্ভিস কন্টিনিউয়েশন এবং পে প্রোটেকশনও পেয়েছিলেন। তবে এর বাইরেও প্রায় 4000 শিক্ষক রয়েছেন যারা সার্ভিস কন্টিনিউয়েশন পাননি বা অন্য দপ্তর থেকে শিক্ষকতায় এসেছিলেন। তাদের পুরনো কর্মস্থলে ফেরানোর বাধ্যকতা নেই বলেই কর্মরত শিক্ষকদের দাবি। রফিকুল বলছেন, কেউ যদি পুলিশ বিভাগ থেকে এসে থাকেন তাহলে তাকে পুরনো থানাতেই ফেরাতে হবে এমন নয়। সেক্ষেত্রে শিক্ষকদের এই সুযোগ কেন দেওয়া হবে না? পাশাপাশি তাদের বক্তব্য, কর্মরতদের অনেকেই 50 তাদের বেতন কমিয়েই কাজে যোগ দিতে হবে। তাই কাছাকাছি স্কুল পেলে সেটা তাদের পক্ষে কিছুটা সান্ত্বনার বিষয়। যদিও তারা এও মানছেন, পুরোটাই সরকারের বিবেচনার উপরে নির্ভরশীল। তারা সরকারকে এই জন্য জোর করতে পারেন না। কাকিমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে নৃশংস খুন যুবক, দেওয়াল ভেঙে উদ্ধার পচাগলা মৃতদেহ। বালুরঘাট। ভাসুরপুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেই কথা 5 কান হওয়ায় সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছিলেন কাকিমা, কিন্তু নাছোড় ভাসুরপুর রাজি ছিলেন না। তখন শুরু হয় কাকিমাকে ব্ল্যাকমেল। ভাসুরপুর ক্রমাগত হুমকিতে অতিষ্ঠ হয়ে ওঠেন তিনি। দমবন্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শেষমেশ নৃশংসভাবে খুন করেন ভাসুরপুর সাদ্দাম নাদাবকে, বয়স 31। অভিযুক্ত কাকিমার নাম মমিতা হাসান। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বিস্ময়ের শুরু অবশ্য তারপর। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার তপনের সিহুর থেকে সাদ্দামের দেহ উদ্ধারের পর মমিতার মুখে হাড়হিম করা ঘটনার স্বীকারোক্তি শুনে শিউরে উঠেছেন ঝানু পুলিশ অফিসাররাও। জানা যায়, গলার নলি কেটে খুনের পর দেহ প্লাস্টিকে মুড়িয়ে বেঁধে ফেলেছিলেন মমিতা। দুর্গন্ধ যাতে না ছড়ায় তা নিশ্চিত করতে একটি নির্মীয়মান বাড়ির বাংকারে দেহ ঢুকিয়ে ইট গেঁথে দেওয়া হয়েছিল। এসব কাজ মমিতা একাই করেছেন বলে দাবি করলেও একাধিক প্রশ্ন উঠছে, তার পক্ষে কি এতটা নিপুণভাবে ইট গাঁথা সম্ভব? তিনি একা এত বড় দেহ বাংকারে ঢোকালেনও বা কীভাবে? উত্তর খুঁজছে তদন্তকারীরা। মমিতার বাবা ও মা এবং স্বামীর ভূমিকাও তদন্তকারীদের আতস কাঁচের তলায় রয়েছে। কারণ ঘটনার দিন থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। প্রতিবেশীদের একাংশ জানিয়েছে, ঘটনার দিন কয়েকজন অপরিচিতকে দেখা গিয়েছিল মমিতাদের বাড়িতে। ফলে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 18 মে রাত 10:30টার পর থেকে সাদ্দামের খোঁজ শুরু হয়। 5 দিন পর ইংলিশ বাজার থানায় অপহরণের অভিযোগ দায়ের করে সাদ্দামের স্ত্রী নাসরিন খাতুন। সেখানে অভিযুক্ত হিসেবে মমিতা ও তার স্কুল শিক্ষক স্বামী রহমান নাদাফের নাম উল্লেখ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শনিবার মমিতাকে গ্রেপ্তার করে ইংলিশ বাজার থানার পুলিশ। তাকে 7 দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ চলে। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে সিহুর মমিতার বাপের বাড়ি থেকে উদ্ধার হয় প্লাস্টিকে মোড়া পচাগলা দেহ। মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, অপহৃত ব্যক্তিকে ধৃতই
খুন করেছেন বলে জানা গেলেও মৃতদেহ কোথায় লুকানো হয়েছে তা জানা যাচ্ছিল না। বারবার জিজ্ঞাসাবাদে সব অপহরণ কাবুল করেন অভিযুক্ত। তিনি জানান মমিতা এবং সাদ্দামের বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং পরবর্তী সময়ে মহিলা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে ব্ল্যাকমেল সেই ঘটনায় গড়িয়েছে খুন পর্যন্ত। তদন্তকারীরা জেনেছেন 18ই মে রাতে মমিতা এবং সাদ্দাম একটি স্কুটারে করে তপনের সিহুরে যান। সেখানেই মমিতা সাদ্দামকে গলায় নলি কেটে খুন করেন। এদিন অভিযুক্তকে সঙ্গে নিয়েই দেওয়াল কেটে দেহ উদ্ধার করে পুলিশ। তবে সাদ্দামের ভাই লাদেন নাদাবের দাবি, দাদার সঙ্গে মমিতার জমি রেজিস্ট্রি নিয়ে গোলমাল চলছিল, সেই থেকেই এই ঘটনা। নমস্কার, খবরটি শেষ করার আগে দেখে নেব আজকের আবহাওয়ার খবর কী রয়েছে। আজ মঙ্গলবার শহরে বৃষ্টির দেখা মিলবে কিনা আবহাওয়া দপ্তর কী জানালো জেনে নেব। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে, কিন্তু তার দেখা নেই। মৌসুমি বায়ু এখনও দক্ষিণে প্রবেশ করেনি, তার বৃষ্টির দেখা নেই। বাড়ছে তাপমাত্রা, অস্বস্তিকর গরমে নাজেহাল আমজনতা। আজ মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি বেশি। গতকাল সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আকাশ থাকবে আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। গরম বাড়বে, গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।